মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রাণীবিজ্ঞানের অধ্যায় 1 থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে তা সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জেনে নিই যে প্রাণী বৈচিত্র্য জিনিসটি আসলে কি। প্রাণী বৈচিত্র্য জিনিসটি হচ্ছে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন আমরা জেনে নিব যে ভ্রূণস্তর জিনিসগুলো আসলে কি। ভ্রূণস্তর হচ্ছে, আমরা জানি, শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে জাইগোট তৈরি হয়। জাইগোটে এরপর বারবার মাইটোসিস ডিভিশন চলতে থাকে, ফলে জাইগোট অনেকগুলো কোষের একটি পিণ্ডে পরিণত হয়। অনেকগুলো কোষের যে পিণ্ড সেটিকে বলা হয় মরুলা। মরুলা পরের ধাপটি হচ্ছে ব্লাস্টুলা, যাতে হয় কি সবগুলো কোষ একটি স্তরে বিন্যস্ত হয়, এবং ভেতরে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এই ফাঁকা জায়গাটিকে বলা হয় ব্লাস্টোসিল। এবং এই বাইরের অংশটিকে বলা হয় ব্লাস্টোডার্ম। এই ব্লাস্টোডার্ম থেকে পরবর্তী পর্যায়ে 2 বা 3টি কোষস্তর গঠিত হয়। যদি ব্লাস্টোডার্ম থেকে দুটি কোষস্তর গঠিত হয় তখন আমরা তাদেরকে বলি দ্বিভ্রূণস্তরী প্রাণী, এবং ব্লাস্টোডার্ম থেকে যদি 3টি কোষস্তর গঠিত হয় তখন আমরা তাদের বলি ত্রিভ্রূণস্তরী প্রাণী। দ্বিভ্রূণস্তরী প্রাণীর যে 2টি কোষস্তর, তার বাইরের স্তরটিকে বলা হয় এক্টোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম। ত্রিভ্রূণস্তরী প্রাণীতে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে থাকে মেসোডার্ম, কিন্তু দ্বিভ্রূণস্তরী প্রাণীতে এই মেসোডার্ম অংশটি থাকে না। দ্বিভ্রূণস্তরী প্রাণীতে মেসোডার্মের বদলে একটি আঠার মতো জেলি জাতীয় একটি পদার্থ থাকে, অকোষীয়, যাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে মেসোডার্ম থাকে ত্রিভ্রূণস্তরী প্রাণীতে আর মেসোগ্লিয়া থাকে দ্বিভ্রূণস্তরী প্রাণীতে। মেসোডার্ম একটি কোষীয় স্তর, কিন্তু মেসোগ্লিয়া একটি অকোষীয় স্তর। এরপর আমরা জানবো প্রতিসাম্য নিয়ে, যে প্রতিসাম্য জিনিসটি আসলে কি। কোন প্রাণীর দেহকে যদি কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী বলে, আর যেসব প্রাণীকে এসব সমান অংশে বিভাজন সম্ভব হয় না তাদের অপ্রতিসম প্রাণী বলে। প্রতিসাম্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য হচ্ছে কোন একটি গোলককে তার কেন্দ্র দিয়ে অতিক্রান্ত যে কোনো অক্ষ বরাবর ভাগ করলে সমান 2টি অংশে ভাগ করা যায়। যেমন একে আমরা এদিক দিয়ে ভাগ করলে আমরা 2টি অংশ পাই, আমরা যদি তাকে এভাবে ভাগ করি আমরা তাও 2টি অংশ পাই, আমরা যেভাবে ভাগ করি না কেন আমরা সমান 2টি অংশ পাই। এটি হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরা হচ্ছে বলবক্স এবং রেডিওলারিয়া। এরপর আমাদের আছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যকে আমরা একটি হাইড্রা দিয়ে ব্যাখ্যা করতে পারি। ধরে নিলাম এটি একটি হাইড্রা, খুবই সিম্পল হাইড্রা। এই হাইড্রার কর্ষিকাগুলো তার মুখচিত্রের চারপাশে বিদ্যমান। এখন হাইড্রার দেহকে তার অক্ষ বরাবর অতিক্রান্ত একটি তল দিয়ে যদি আমি একটি কর্ষিকা সহ প্রতিটি অংশকে আলাদা আলাদা করে ভাগ করি, আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এটা আমি ধরে নিলাম হাইড্রার দেহ, এগুলো হচ্ছে হাইড্রার কর্ষিকা। হাইড্রার দেহকে তার অক্ষ বরাবর অতিক্রান্ত তল দিয়ে সমান অনেকগুলো অংশে ভাগ করা যায়। যেমন একটি কর্ষিকা সহ তার দেহের অংশ, একটি কর্ষিকা সহ তার দেহের অংশ। আমি দেখতে পাচ্ছি যে একই রকম 4টি অংশে আমি একে ভাগ করতে পেরেছি। এটাই হচ্ছে অরীয় প্রতিসাম্য। এরপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য।
এরপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। দ্বিঅরীয় প্রতিসম জিনিসটি হচ্ছে কোনো প্রাণী দেহ যখন কোনো অঙ্গের সংখ্যা একটি বা এক জোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে এবং প্রাণীটি সদৃশ 4টি অংশে বিভক্ত হয়, তাকে দ্বিঅরীয় প্রতিসম বলে। দ্বিঅরীয় প্রতিসমের উদাহরণটা আমাদের মনে রাখতে হবে। এর উদাহরণ হচ্ছে ক্টিনোফোরা। ক্টিনোফোরা জাতীয় প্রাণীদের দেহকে দ্বিঅরীয় প্রতিসম ভাবে বিভক্ত করা যায়। এরপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যদি কোনো প্রাণীর দেহকে, যেমন আমি ধরে নিলাম প্রজাপতি, এর অক্ষ বরাবর সমান ডান ও বামে দুটি অংশে ভাগ করা যায়, তখন তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এর উদাহরণ হচ্ছে প্রজাপতি, ব্যাঙ ও মানুষ। এরপর রয়েছে অপ্রতিসম। অপ্রতিসম উদাহরণ আমাদের জানতে হবে স্পঞ্জ ও শামুক। এরপর আমরা জানব একটি বিশেষ টার্ম, যেটা হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন জিনিসটা কি? খণ্ডকায়ন হচ্ছে কোনো প্রাণীর দেহ যদি একটি লম্ব অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি নিয়ে গঠিত হয়, তাকে খণ্ডকায়ন বলে। তোমরা খেয়াল করবে, কোনো কেঁচোকে আমরা যদি দেখি, দেখবে তার দেহে অনেকগুলো খণ্ড বিদ্যমান। এগুলো হচ্ছে এক একটি খণ্ড। এখন এই খণ্ডগুলো যদি দেখতে একই রকম হয়, সেসব প্রাণীকে বলা হয় সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো। এরপর যদি খণ্ডকগুলো দেখতে একই রকম না হয়, তখন তাদের বলা হয় অসম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। এরপর আমরা পড়ব অঞ্চলায়ন নিয়ে। অঞ্চলায়ন জিনিসটা আসলে কি? অঞ্চলায়ন জিনিসটা হচ্ছে, দেখা যায় কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেহকে বাহ্যিকভাবে খণ্ডকায়িত মনে হলেও আসলে অধিকাংশ ক্ষেত্রে খণ্ডকগুলো সুস্পষ্ট নয়। এক্ষেত্রে দেখা যায় কি কিছু খণ্ডক একসাথে মিলিত হয়ে দেহের একটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। প্রতিটি অঞ্চলকে তখন বলা হয় স্ট্যাগমাটা। তাহলে প্রতি অঞ্চলকে বলা হয় স্ট্যাগমাটা। এরপর আমরা জানবো সিলোম সম্পর্কে। সিলোম হচ্ছে এমন একটি দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম দিয়ে আবৃত। তাহলে সিলোম হচ্ছে এমন একটি দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত ও পেরিটোনিয়াম দিয়ে আবৃত। সিলোমকে তিন ভাগে ভাগ করা যায়: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। আচ্ছা, এখন আমরা জানবো অ্যাসিলোমেট জিনিসটা কি। এদের দেহে সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে অন্তঃস্থ ফাঁকা স্থানটি থাকে তা মেসোডার্মাস স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা পাচ্ছি এক্টোডার্ম, ভেতরে রয়েছে এন্ডোডার্ম এবং এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেনকাইমা কোষ। তার মানে এই প্যারেনকাইমা কোষ দিয়ে এই স্থানটি পূর্ণ থাকে, এজন্য এদের বলা হয় অ্যাসিলোমেট। তার মানে এদের এমন কোনো দেহ গহ্বর নেই যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম দিয়ে আবৃত। এরপর হচ্ছে আমরা জানবো সিউডোসিলোমেট নিয়ে। এক্ষেত্রে দেখা যায় এসব প্রাণী সিলোমবিহীন হলেও ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে অন্তঃস্থ ফাঁকা স্থানটি থাকে তাদেরকে ঘিরে ঘিরে মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে, কিন্তু মেসোডার্মাল কোষগুলো এই অন্তঃস্থ ফাঁকা গহ্বরকে সম্পূর্ণরূপে আবৃত করে না, যেমনটি পেরিটোনিয়াম করে। তাই এদেরকে আমরা বলি সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউসিলোমেট। ইউসিলোমেট হচ্ছে যা প্রকৃত সিলোমেট, অর্থাৎ
এমন একটি দেহগহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামক একটি আবরণে আবৃত থাকে। এখন আমাদের এদের উদাহরণ সম্পর্কে একটু জানতে হবে। যেমন অ্যাসিলোমেটের উদাহরণ আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এদেরকে মনে রাখবো সিসিপিপি দিয়ে। এই সি দিয়ে হচ্ছে নিডারিয়া, সি দিয়ে হচ্ছে টিনোফোরা, পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস আর পি দিয়ে হচ্ছে পরিফেরা। তাহলে অ্যাসিলোমেট আমরা মনে রাখবো সিসি পিসি দিয়ে, নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা, প্লাটিহেলমিনথেস। এই সি দিয়ে টিনোফোরা কেন, আমাদের টিনোফোরার স্পেলিংটা যদি আমরা একটু খেয়াল করি, টিনোফোরার স্পেলিংটা হচ্ছে এইরকম। তাহলে অ্যাসিলোমেটের উদাহরণ হচ্ছে সিসিপিসি। সিউডোসিলোমেটের উদাহরণ সম্পর্কে জানবো। সিউডোসিলোমেটের উদাহরণ আমরা মনে রাখার জন্য সিউডোসিলোমেটের উদাহরণ আমরা মনে রাখবো এন আর কে দিয়ে। এন হচ্ছে নেমাটোডা, তারপর হচ্ছে রোটিফেরা, এরপর হচ্ছে কিনোরিঙ্গা। তারপর হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেটের উদাহরণ আমরা মনে রাখবো এইচ দিয়ে। এই এতে আসবে দুটো, একটি হচ্ছে অ্যানিলিডা, এর পরেরটি হচ্ছে আর্থ্রোপোডা। সিতে আসবে কর্ডাটা, আর ইতে আসবে গাইনোডার মাথা। আমরা যখন অধ্যায় 9-এ ভ্রূণীয় পরিস্ফুটন করব তখন আমরা সিলোম জিনিসটি আরো খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা জানবো পৌষ্টিক নালী নিয়ে। পৌষ্টিক নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্যারোজোয়া, আরেকটি হচ্ছে এন্টারোজোয়া। এদেরকে আমরা পৌষ্টিক নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে করেছি। উপর ভিত্তি করে তাহলে আমরা প্রাণীদের প্যারোজোয়া ও এন্টারোজোয়া এই দুই ভাগে ভাগ করেছি। প্যারোজোয়া হচ্ছে যেসব প্রাণীতে পৌষ্টিক নালীর উপস্থিতি থাকে না, আর এন্টারোজোয়া হচ্ছে যেসব প্রাণীতে পৌষ্টিক নালীর উপস্থিতি থাকে। প্যারোজোয়ার পি দিয়ে আমরা মনে রাখবো যে প্যারোজোয়ার আন্ডারে আসছে পরিফেরা পর্বের প্রাণীরা, তাহলে প্যারোজোয়া পি পরিফেরা। এরপর এন্টারোজোয়া হচ্ছে বাকি সবাই, যেমন হচ্ছে নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে এন্টারোজোয়া। এখন আমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে জানবো। দ্বিপদ নামকরণ সর্বপ্রথম সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতি প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে, যার প্রথমটি হচ্ছে গণ অংশ এবং পরেরটি হচ্ছে প্রজাতি অংশ। দ্বিপদ নামকরণের পর আমরা জানবো ত্রিপদ নামকরণ সম্পর্কে। পাখি বিজ্ঞানী স্লেজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন।
যেমন নীলনদ এলাকার চড়ুই পাখির নাম নীলনদ এলাকার চড়ুই পাখির নাম আমরা একটু ভালোভাবে মনে রাখবো। প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। এক্ষেত্রে আমরা অঞ্চলের জায়গার নামও উল্লেখ করছি। ওকে, এরপর আমরা শ্রেণীবিন্যাসের ক্রমিক ধাপগুলো সম্পর্কে জানবো। এই ক্রমিক ধাপগুলো এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে বা অ্যারো দিয়ে দিয়ে বিভিন্ন ধাপ পরীক্ষায় আসে। এজন্য আমরা এটা খুব ভালোভাবে জানবো যে আমাদের প্রথমে হচ্ছে রাজ্য, এরপরে আসছে পর্ব, তারপর শ্রেণী, এরপর বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পরীক্ষার হলে দেখা যাবে কি শ্রেণীটা আগে দিয়ে দিয়েছে, পর্বটা পরে দিয়েছে, অথবা বর্গ পরে দিয়েছে, গোত্র আগে দিয়েছে, এরকম মানে যে সিরিয়াল সেটা ওলট পালট করে দিবে। এই জন্য পরীক্ষার হলে খুব ভালোভাবে এই সিরিয়ালটা মেনটেন হয়েছে কোনটাতে শ্রেণীকরণ সম্পর্কে জান। প্রাণী জগতের প্রাণীগুলোকে প্রধানত দুটি পর্বে ভাগ করা হয়, প্রধান ও গৌণ পর্ব। প্রধান পর্ব হচ্ছে যে পর্বে প্রজাতির সংখ্যা অনেক বেশি এবং এসব প্রাণীগুলো বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং গৌণ পর্ব হচ্ছে যেসব পর্বে প্রজাতির সংখ্যা কম এবং এরা বাস্তুতন্ত্রে তেমন কোনো ভূমিকা পালন করে না। হিকম্যান প্রাণী জগতের শ্রেণীকরণ উপস্থাপন করেন তার ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি এই পুস্তকে। এই শ্রেণীকরণ অনুযায়ী প্রাণী জগতে মোট ৩৩টি পর্ব রয়েছে, যার মধ্যে প্রধান পর্ব হলো ৯টি। তাহলে প্রধান পর্ব হলো ৯টি। এই ৯টির মধ্যে ৮টি হলো নন কর্ডেড প্রাণীদের এবং একটি হলো কর্ডেড প্রাণীর। প্রাণী জগতে কর্ডেড প্রাণী বলতে আসলে কি বোঝায়? পূর্ণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে কর্ডেড এবং নন কর্ডেড। আমরা এখন প্রাণী জগতের শ্রেণীকরণ সম্পর্কে জানব। বিজ্ঞানী হিকম্যান প্রাণী জগৎকে মোট ৩৩টি পর্বে ভাগ করেছেন। এদের মধ্যে রয়েছে প্রধান পর্ব ও গৌণ পর্ব। প্রধান পর্ব হচ্ছে যেসব পর্বে প্রাণীদের সংখ্যা অনেক বেশি এবং তারা বাস্তুতন্ত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই অধ্যায়ে শুধুমাত্র প্রধান পর্বগুলো সম্পর্কেই জানব। প্রধান পর্বসমূহ হচ্ছে ৯টি। এদের মধ্যে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহে নিরেট নটোকর্ডের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই ৯টি পর্বের মধ্যে সবগুলো পর্বকে কর্ডেড এবং নন কর্ডেড এই দুটি গ্রুপের অধীনে ভাগ করা হয়। ৯টি পর্বের মধ্যে প্রথম ৮টি পর্বই হচ্ছে নন কর্ডেড প্রাণীদের। এখন আমরা শুরু করব পরিফেরা সম্পর্কে জানা, যেটা হচ্ছে পর্ব ১। পরিফেরা শব্দটি এসেছে পোরাস অর্থ ছিদ্র এবং ফেরি অর্থ বহন করা থেকে। তার মানে পরিফেরা পর্বের প্রাণীগুলো ছিদ্র বহন করে, তাই এদের ছিদ্রালো প্রাণীও বলে। তোমরা একটু চিন্তা করলে দেখবে যে স্পঞ্জ যদি আমরা একটু চিন্তা করি, এদের শরীরে অনেকগুলো এদের স্ট্রাকচারে অনেকগুলো ফুটো ফুটো মতো থাকে। এই ফুটা থাকার কারণে পরিফেরা পর্বের প্রাণীগুলোকে স্পঞ্জের মতো দেখায়। এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বহুকোষী প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের প্রাণীগুলো প্রাচীনতম এবং সরল প্রকৃতির। এখন এদের বৈশিষ্ট্য আমরা এই ছবি থেকে খুব সহজে মনে রাখতে পারি। পরিফেরা পর্বের
দেহে অনেক ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলে অস্টিয়াম। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নালীর মতো অংশ রয়েছে, এই সবগুলো নালী একটি গহ্বরে উন্মুক্ত হয় যেটাকে বলা হয় স্পঞ্জোসিল। আবার উপর দিকে একটি প্রশস্ত ছিদ্র দেখতে পাচ্ছি যেটি হচ্ছে অস্টিওলাম। এখন ছবির বাইরে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটি হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইট জিনিসটা কি? কোয়ানোসাইট হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের কোষগুলো ফ্লাজেলাযুক্ত, এই ফ্লাজেলাযুক্ত কোষগুলোকে বলা হয় কোয়ানোসাইট। এছাড়াও পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলো কাঁটার মতো অংশ থাকে যেগুলোকে স্পিকিউল বা স্পঞ্জিন বলা হয়। এখন আমরা নিডারিয়া পর্ব সম্পর্কে জানবো, যেটি হচ্ছে পর্ব 2। নিডারিয়া শব্দটি এসেছে নাইড অর্থ কাটা এবং এরিয়া অর্থ সংযুক্ত থেকে, তার মানে এরা কাঁটাযুক্ত। আমাদের মনে রাখতে হবে সামুদ্রিক প্রজাতির 25%ই নিডারিয়া পর্বের অন্তর্গত। এর উদাহরণ হচ্ছে জেলিফিশ এবং হাইড্রা। এই জেলিফিশ এবং হাইড্রার বৈজ্ঞানিক নামগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর হাইড্রা চ্যাপ্টারটি আমরা যখন পড়বো তখন হাইড্রার বৈশিষ্ট্যগুলো আমরা আরো খুব ভালোভাবে মনে রাখতে পারবো। তো এইখান থেকে আসলে আলাদা করে ওভাবে মনে রাখার কিছু নেই। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা আমরা একটু মনে রাখবো, সেটি হচ্ছে অরেলিয়া অরিটা। এরপর হচ্ছে পর্ব 3, যেটি হচ্ছে প্লাটিহেলমিনথেস। এই প্লাটিহেলমিনথেসের প্লা থেকে আমরা মনে রাখবো প্লেন, বা প্লেন মানে আমরা একটু চ্যাপ্টা টাইপের একটা স্ট্রাকচার আমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে তাই প্লাটিহেলমিনথেস পর্বেরকে চ্যাপ্টা কৃমির পর্ব বলে। হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, তাই এদের চ্যাপ্টা কৃমি বলে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা 3 স্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। আমরা মনে রাখবো যে পর্ব 3 থেকে পর্ব 9 এরা সবাই কিন্তু 3 স্তরী প্রাণী। এরপর এরা অ্যাসিলোমেট, ছবি থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রশ্ন হয় দুটো জিনিস থেকে, একটা হচ্ছে এদের চোষক বা হুক থাকে, আরেকটি হচ্ছে এদের রেচনতন্ত্র শিখাকোষ বা ফ্লেম সেল দিয়ে গঠিত। এরপর আমরা পর্বগুলো পড়ার সময় প্রথমে আলাদা করে নেব যে কোথায় রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্র উপস্থিত, কোথায় অনুপস্থিত, কোথায় পানি তন্ত্র উপস্থিত, এগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। দুটো সায়েন্টিফিক নাম আমরা মনে রাখবো, একটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা আর একটা হচ্ছে টেনিয়াজোলিয়াম। এই ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে যকৃৎ কৃমি এবং টেনিয়াজোলিয়াম হচ্ছে ফিতা কৃমি। এরপর পর্ব 4 হচ্ছে নেমাটোডা। নেমাটোডা শব্দটি এসেছে নেমাটোস যার অর্থ সুতা এবং হেলমিন্থ যার অর্থ কৃমি থেকে। এখন সুতাটাকে যদি আমরা একটু ম্যাগনিফাই করে দেখি তাহলে আমাদের একটা গোল একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, এজন্য এদের গোল কৃমিও বলা হয়। বৈশিষ্ট্য ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এদের অপ্রকৃত সিলোম যুক্ত, এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপর এদের শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। যৌন দ্বিরূপতা এতে দেখা যায়। যৌন দ্বিরূপতা জিনিসটা কি? যদি কোনো প্রজাতিতে একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য আমরা বর্ণ, আকার, আকৃতি ও গঠনগতভাবে পৃথক করতে পারি তখন তাকে বলা হয় যৌন দ্বিরূপতা। এদের এক্সাম্পল হচ্ছে ট্রাইচুরিস ট্রাইচিউরা এবং লোয়া লোয়া। ট্রাইচুরিস ট্রাইচিউরা হচ্ছে চাবুক কৃমি। আমরা একটু বাংলা নামগুলো আমরা মনে রাখবো যে চাবুক কৃমি। এরপর লোয়া লোয়া হচ্ছে চোখ কৃমি। খুব ইন্টারেস্টিং চোখ কৃমি, তোমরা ইন্টারনেটে সার্চ করে একটা চোখ কৃমিটা দেখে নেবে, এটা চোখের মধ্যে কৃমিটা খুব ভালো মতো বোঝা যায়। এরপর আমাদের মনে রাখতে হবে যে এর দেহে একটি পাতলা ম্যান্টেল নামক আবরণে আবৃত, যা থেকে ক্ষরিত পদার্থে এই খোলকটা গঠিত হয়। তার মানে ম্যান্টেল থেকে ক্ষরিত পদার্থে খোলক গঠিত হয়। তারপর এর যে জিহ্বা রয়েছে তা হচ্ছে কাইটিন নির্মিত। আমাদের এদের রক্তকণিকা সম্পর্কে মনে রাখতে হবে। রক্তকণিকা থাকে দুইটি, একটি হচ্ছে হিমোসায়ানিন আর একটি হচ্ছে অ্যামিবোসাইট। এটি হচ্ছে শামুকের বৈজ্ঞানিক নাম আপেল শামুক। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম যেমন হচ্ছে পিলাগোসা। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি পর্ব 6, যার নাম হচ্ছে অ্যানিলিটা বা অঙ্গুরি মাছ।
অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে ছোট আংটি। এই অ্যানুলাস থেকেই অ্যানিলিজা শব্দের উৎপত্তি। এর উদাহরণ হচ্ছে কেঁচো ও জোঁক। বৈশিষ্ট্য, আমরা ছবি থেকে বুঝতে পারছি এটি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরপর এর দেহ কাইটিন নির্মিত কিউটিকল আবৃত। ছবিতে আমরা আরো দেখতে পাচ্ছি যে প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। এর চলনাঙ্গের নাম আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। চলনাঙ্গের নাম হচ্ছে কাইডিনমাইসিটি বা প্যারাপোডিয়া। রেচনাঙ্গের নাম আমাদের মনে রাখতে হবে। রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এখান থেকে মেডিকেল পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কোশ্চেন রয়েছে। এর লার্ভা সাঁতারু লার্ভা দশার নাম হচ্ছে ট্রকোফোর। তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তার চলনাঙ্গ, তারপর রেচনাঙ্গ, এরপর হচ্ছে তার লার্ভার নাম। এখান থেকে বৈজ্ঞানিক নাম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেটাফিরে পোস্থামা। মেটাফিরে পোস্থামা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম। এরপর আমরা চলে এসেছি পর্ব 7 আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীতে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটি পৃথিবীর সবচেয়ে বড় পর্ব প্রাণী জগতে। প্রাণীকুলে প্রায় 3/4 এই পর্বের অন্তর্গত। এখন আমরা কি কি পাচ্ছি? আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণীর উদাহরণ হচ্ছে চিংড়ি, যা আমরা সবাই খুব পছন্দ করি এবং আমরা খুব ভালোভাবে এটাকে চিনি। এখন চিংড়ির উদাহরণ দিয়ে যদি আমরা এটা একটু মনে রাখতে চাই যে চিংড়ি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। এরপর চিংড়ি আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে চিংড়ি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আচ্ছা, এদের মস্তকে 1 বা 2 জোড়া অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী রয়েছে। বহিকঙ্কাল রয়েছে যা কাইটিন নির্মিত এবং এই বহিকঙ্কালটি নিয়মিত মোচিত হয়। এদেরও প্রকৃত সিলম রয়েছে, কিন্তু সিলমটি হচ্ছে সংক্ষিপ্ত। এখান থেকে যে কোয়েশ্চেনটি আসে সেটি হচ্ছে এদের রেচনাঙ্গের নাম। রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখানে আমরা দুটি বৈজ্ঞানিক নাম দেখতে পাচ্ছি। এই দুটি বৈজ্ঞানিক নাম আমাদের একটু মুখস্থ করতে হবে। যেমন এই মুস্কা ডোমেস্টিকা হচ্ছে মাছির বৈজ্ঞানিক নাম। এছাড়া এই আমেরিকানা পেরিপ্ল্যানেটা আমেরিকানা হচ্ছে, এটা আসলে হবে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এটি হচ্ছে তেলাপোকার বৈজ্ঞানিক নাম। এই পর্বের উদাহরণগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন এই পর্বে কি কি রয়েছে? কাঁকড়া রয়েছে, এই পর্বে রয়েছে প্রজাপতি, তারপর মাকড়সা, এগুলো হচ্ছে এই পর্বের প্রাণী। এরপর আমরা দেখতে পাচ্ছি পর্ব 8, যেটি হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকযুক্ত প্রাণী। এদের উদাহরণগুলো আমাদের মাছ জানতে হবে। যেমন হচ্ছে ব্রিটেল তারা, সাগর আর্চিন, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম। এদের বৈশিষ্ট্য কি কি? যে পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে এটি আসলে পঞ্চঅরীয় প্রতিসম। এরপর এদের মৌখিক তলে আমরা একটি খাদ দেখতে পাচ্ছি। এই খাদগুলোকে বলা হয় অ্যাম্বুলেগ্রাল খাদ। এরপর দেহের ভেতরে সিলম থেকে সৃষ্ট। এদের মনে রাখতে হবে যে এদের অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র রয়েছে। পানি সংবহন তন্ত্র খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? আমরা রক্ত সংবহন তন্ত্র শুনেছি, রেচন তন্ত্র, অনেক তন্ত্রের নাম শুনেছি, কিন্তু পানি সংবহন তন্ত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে এদের অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র তো আছে, কিন্তু এদের রেচন তন্ত্র নেই। এদের সকল সদস্যই সামুদ্রিক। এদের লার্ভা দশা বিদ্যমান। এখন আমরা পর্ব 9 বা কর্ডাটা সম্পর্কে জানব। কর্ডাটা শব্দটি এসেছে কর্ডা অর্থ কর্ড বা রজ্জু এবং গ্রিক আটা মানে বহন করা থেকে। তার মানে কর্ডাটা পর্বের প্রাণীরা সবাই কোন একটা রজ্জু বহন করবে। কর্ডাটা প্রাণীর ডেফিনিশনটা কি? কর্ডাটা হচ্ছে যেসব প্রাণীদের জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে, তাদের কর্ডাটা বলে। এই নটকটটাই হচ্ছে আমরা যে রজ্জু বলতে চাচ্ছি, নটকটটাই হচ্ছে সেই রজ্জুটা। এখন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যটা আমরা যদি ছবি থেকে মনে রাখি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের আজীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে। তাহলে আমরা একটি স্থিতিস্থাপক নটকট দেখতে পাচ্ছি ছবিতে।
আমরা দেখতে পাচ্ছি যে উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন এদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী। তার মানে কর্ডাটা পর্বের সকল প্রাণী কিন্তু মেরুদণ্ডী নয়, শুধুমাত্র উন্নত প্রাণীতেই এই নটোকর্ডটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন এদের আমরা মেরুদণ্ডী প্রাণী বলি। এরপর দেখতে পাচ্ছি যে নটোকর্ডের উপরে থাকে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। মেরুদণ্ডী প্রাণীতে পরবর্তীতে সম্মুখে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। তাহলে আমরা একটি ফাঁপা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড দেখতে পাচ্ছি এখানে। এরপর আছে যে জীবনের যে কোনো দশায় অথবা আজীবন গলবিলের পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। উন্নত কর্ডেতে ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে। এরপর হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে যে পড়াশোনা মনে হবে যেটা মানে খুবই নর্মাল ইনফরমেশন, পরীক্ষা হলে এমনি মনে থাকবে, কিন্তু পরীক্ষা হলে যদি এই জায়গায় বাই চান্স পৃষ্ঠ দেশে করে দেয় তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। তাই এটা খুব ভালোভাবে মনে রাখবে যে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থিত। এরপর এদের অনেক প্রাণীতে লেজ থাকে যা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। আমি যদি একটু অন্তত্বকের কোষসমূহ এবং তার দেহ গহ্বরটি একে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি ধরে নিলাম এগুলো হচ্ছে অন্তত্বকের কোষ। এটি হচ্ছে এক পাশের অন্তত্বকের কোষ, এটি হচ্ছে অপর পাশের অন্তত্বকের কোষ। তাহলে এই মাঝখানের জায়গাটি এখন আমাদের হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যেখানে খাদ্য পরিপাক হবে। বহিঃকোষীয় পরিপাকের পর খাদ্য যখন এখানে অবস্থান করছে ছোট ছোট কণায় বিভক্ত হয়ে, তখন বহিঃকোষীয় পরিপাক শেষ হওয়ার পর অন্তঃকোষীয় পরিপাক শুরু হয়। অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে দেখা যায় কি অন্তত্বকের যে ক্ষণপদীয় কোষসমূহ আছে। এখন আমরা ইউরোকর্ডাটা সম্পর্কে জানি। আমাদের মনে রাখতে হবে যে ইউরোকর্ডাটাকে সাইফন বা সাগর ফোয়ারা বলে। এদের ক্ষেত্রে পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না। এরা পরিণত অবস্থায় সচল, তবে এরা পরিণত অবস্থায় নিশ্চল, তবে লার্ভা অবস্থায় এরা সচল থাকে। এরপর ইউরোকর্ডাটার আন্ডারে যে তিনটি বিভাগ আছে, যেমন হচ্ছে অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি এবং লার্ভাসি, এদের পার্থক্য সম্পর্কে আমরা জানবো। প্রথমে অ্যাসিডিয়াসি হচ্ছে তার দেহ কেমন? তার দেহ হচ্ছে স্থিতকায় বা নলাকার। থ্যালিয়াসি হচ্ছে লেবু বা পিঁপেকৃতির, আর লার্ভাসি হচ্ছে বাঁকা ব্যাঙাচির মতো। ইন্টারেস্টিং না? এরপর হচ্ছে তার দেহাবরণ। অ্যাসিডিয়াসের দেহের যে আবরণ সেটি পুরু হয়, তাই এটি অর্ধ স্বচ্ছ হয়ে থাকে। থ্যালিয়াসির আবরণটি পাতলা এবং স্বচ্ছ, আর লার্ভাসির জিলেটিনের মতো স্বচ্ছ। লেজ। অ্যাসিডিয়াসির পরিণত প্রাণীতে কোনো লেজ থাকে না, থ্যালিয়াসিরও কোনো লেজ থাকে না, লার্ভাসির পরিণত প্রাণীতেই শুধুমাত্র লেজ থাকে। এরপর হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানবো যে দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল হুড এবং তাতে ওরাল সিরি রয়েছে, আর দেহের দুপাশে মায়োটম পেশি পরপর সজ্জিত। এর এক্সাম্পল হচ্ছে অ্যামফিওক্সাস। এটি আসলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটি হচ্ছে ওরাল হুড এবং ওরাল সিরি, আর হচ্ছে এই নামটা অ্যামফিওক্সাস, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। এরপর হচ্ছে ভার্টেব্রাটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি কর্ডাটার যেসব বৈশিষ্ট্য ভার্টেব্রাটার মধ্যে এগুলো উপস্থিত ম্যাক্সিমামই, যেহেতু ভার্টেব্রাটাটা কর্ডাটার আন্ডারে। ভার্টেব্রাটা থেকে আমরা যে বৈশিষ্ট্যটা মনে রাখবো মাস্ট, সেটা হচ্ছে গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এর অধিশ্রেণী এক হচ্ছে অ্যাগনাথা, যা আমরা একটু আগেই জেনেছি। এর আন্ডারে ছিল দুটি শ্রেণী, মিক্সিনি এবং সেফালোস্পিডোমরফি। মিক্সিনির আরেকটি নাম হচ্ছে হ্যাগফিশ এবং সেফালোস্পিডোমরফি ল্যাম্প্রে নামেও পরিচিত। এরপর হচ্ছে আমরা নাথোস্টোমাটার আন্ডারে যেসব শ্রেণী ছিল তাদের সম্পর্কে জানবো, যেমন হচ্ছে কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। প্রথমে আমরা এদের আইস নিয়ে একটু জেনে নিই যে কনভেক্টিসের আইস হচ্ছে প্ল্যাকোয়েড জাতীয়। প্ল্যাকোয়েড জাতীয় বলতে এদের আইসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাটার মতো। অ্যাক্টিনোপটেরিজির আইস সাইক্লয়েড বা টিনয়েড। সাইক্লয়েড নাম শুনে আমরা বুঝতে পারছি সাইকেলের মতো, মানে সার্কুলার, তার মানে সাইক্লয়েড মানে হচ্ছে গোলাকার, টিনয়েড মানে হচ্ছে কাঁটাযুক্ত। আর হচ্ছে সার্কোপটেরিজির আইস গ্যানয়েড ধরনের হয়। এরপর হচ্ছে অন্তঃকঙ্কাল, কনভেক্টিস। কন্ড্রো
এখান থেকে আমরা মনে রাখবো যে এর যে অন্তঃকঙ্কাল সেটি হচ্ছে তরুণাস্থিময়, আর বাকি দুইজনের হচ্ছে অস্থিময়। এরপর ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র মনে রাখবো যে এদের 5 থেকে 7 জোড়া আর বাকি দুটিরই 1 জোড়া। তারপর হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা হেটারোসার্কাল এদের ক্ষেত্রে। হেটারোসার্কাল বলতে এদের পুচ্ছ পাখনা, যেমন মাছের পুচ্ছ পাখনা, আমি যদি পেছনের এই লেজটার কথা চিন্তা করি মাছের, হেটারোসার্কাল কখন বলবো আর হোমোসার্কাল কখন বলবো? হেটারোসার্কাল হচ্ছে যদি পুচ্ছ পাখনার অংশ দুটি সমান না হয়, ধরো একটি বড় একটি ছোট, তাহলে আমরা তাদেরকে বলবো হেটারোসার্কাল। আর হোমোসার্কাল বলবো যদি পুচ্ছ পাখনার অংশ দুটি সমান হয়, তখন আমরা তাদেরকে বলবো হোমোসার্কাল। আর ডাইফিসার্কাল আমরা কখন বলবো? যখন পুচ্ছ পাখনার অংশ দুটি একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থান করে, তখনই আমরা তাদেরকে ডাইফিসার্কাল বলবো। এরপর বায়ুথলি বা পটকা থাকে অ্যাক্টিনোপটেরিজিড এবং সার্কোপটেরিজিড। অ্যামফিবিয়ার অন্তর্গত যেসব প্রাণী রয়েছে তারা হচ্ছে এক্টোথার্মিক। এক্টোথার্মিক মানে কি? এক্টোথার্মিক জিনিসটি হচ্ছে এদের দেহের তাপমাত্রা বাইরের পরিবেশের সাথে ওঠানামা করে। এরপর আমরা দেখতে পাচ্ছি এদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল রয়েছে। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের মধ্যে 2টি অলিন্দ এবং 1টি নিলয়। আমাদের এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে যে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে রয়েছে 5টি, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। শুধু এতটুকু মনে রাখলেই হবে না, এদের মধ্যে 3টির মধ্যে 2টি অলিন্দ এবং 1টি নিলয়। এটি আমাদের মনে রাখতে হবে যেন আমরা পরীক্ষা হলে কনফিউজ না হই যে 1টি অলিন্দ 2টি নিলয়, এমন যেন না হয়। এরপর হচ্ছে রেপ্টিলিয়া বা সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য। এদের পায়ে 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে। এখান থেকে ইম্পর্টেন্ট যেটি থেকে প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের মধ্যে শুধুমাত্র কুমির হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর হচ্ছে অ্যাভিস। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি আছে। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা অ্যামফিবিয়াতে পেয়েছিলাম যে এদের অ্যামফিবিয়ার হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা রেপ্টিলিয়ায় পেয়েছি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা এভিসে পাচ্ছি এরা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের যে অস্থিগুলো সেগুলোতে বায়ু গহ্বরযুক্ত থাকে, তাই এগুলো হালকা হয়। এরপর হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়ার বৈশিষ্ট্য থেকে যেগুলো ইম্পর্টেন্ট যে এদের দেহ ত্বকে 2 ধরনের গ্রন্থি থাকে, ঘর্মগ্রন্থি এবং শ্বেত গ্রন্থি। ঘর্মগ্রন্থি থেকে ঘাম খরিত হয় এবং শ্বেত গ্রন্থি বা সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম খরিত হয়। সেবাম সামান্য তৈলাক্ত পদার্থ আর কি। এরপর হচ্ছে এদের পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, পরিণত, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন আমরা কিছু বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু দেখব। বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখলে আমরা এই চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা হবে। এখানে আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। 10 মিনিট স্কুলের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের খুবই সোজা একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হাইড্রা। ছবিতে আমরা একটি হাইড্রা দেখতে পাচ্ছি। হাইড্রা সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন জানতে হবে? প্রথমে জানতে হবে হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী এবং হাইড্রা একটি দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। আমাদের মনে রাখতে হবে প্রাণী জগতের 2টি পর্ব দ্বিভ্রূণস্তরী প্রাণীর অন্তর্গত, একটি হচ্ছে নিডারিয়া আরেকটি হচ্ছে টিনোফোরা। নিডারিয়া ও টিনোফোরা। তো
তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার তৃণফোড়া নামটি লিখছি। আচ্ছা, হাইড্রা। হাইড্রা আবিষ্কার করেন কে? হাইড্রার আবিষ্কারকের নাম হচ্ছে আব্রাহাম ট্রেমলে, আর হাইড্রার নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমাদের খুব ভালোভাবে হাইড্রার আবিষ্কারক কে এবং নামকরণ কে করেন এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখানে প্যাচ লেগে যাওয়ার একটা সুযোগ আছে। এরপর আমরা জানব যে বর্তমানে পৃথিবীতে হাইড্রার 40টি প্রজাতি পাওয়া গিয়েছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 3টি প্রজাতি। তাহলে পৃথিবীতে হাইড্রার প্রজাতি পাওয়া গেছে 40টি, আর বাংলাদেশে হাইড্রার 3টি প্রজাতির কথা আমাদের বইয়ে উল্লেখ আছে। এর মধ্যে প্রথমটি হলো হাইড্রা ফুসকা, এরপরটি হলো হাইড্রা ভিরিডিস, পরেরটি হলো হাইড্রা ভালগারিস। এর মধ্যে হাইড্রা ভালগারিস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। হাইড্রা ফুসকা, ভিরিডিস ও ভালগারিস এদের কর্ষিকার সংখ্যা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন হাইড্রা ফুসকার কর্ষিকার সংখ্যা হলো 6টি, ভিরিডিসের হলো 4 থেকে 8টি, ভালগারিসের হলো 6 থেকে 10টি। ফুসকা, ভিরিডিস ও ভালগারিস এদের বর্ণ সম্পর্কে আমরা একটু জানবো। যেমন হাইড্রা ফুসকার কালার হচ্ছে বাদামি, হাইড্রা ভিরিডিসের কালার হলো সবুজ, এবং হাইড্রা ভালগারিস হলো বর্ণহীন বা স্বচ্ছ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বাংলাদেশে হাইড্রার 3টি প্রজাতি পাওয়া গিয়েছে, হাইড্রা ফুসকা, ভিরিডিস ও ভালগারিস। ফুসকার কর্ষিকা 6টি, ভিরিডিসের 4 থেকে 8টি, ভালগারিসের 6 থেকে 10টি। এর মধ্যে ফুসকা হলো বাদামি বর্ণের, ভিরিডিস হলো সবুজ বর্ণের এবং ভালগারিস হলো বর্ণহীন বা স্বচ্ছ। এরপর হাইড্রার স্বভাব। হাইড্রার স্বভাবকে আমরা 3M ও 3N দিয়ে মনে রাখবো। 3M দিয়ে আমরা কি মনে রাখবো? যে হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী, হাইড্রা মাংসাশী প্রাণী, হাইড্রা 2টি প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, একটা হচ্ছে মুকুলোদ্গম ও দ্বিবিভাজন। এই মুকুলোদ্গম ও দ্বিবিভাজন হলো হাইড্রার অযৌন জনন প্রক্রিয়া। 3N দিয়ে আমরা মনে রাখবো যে ব্যাপনের মাধ্যমে এটি শ্বসন ও রেচন সম্পন্ন করে। হাইড্রার বৈশিষ্ট্য। হাইড্রার আকার বা আকৃতি হলো হাইড্রা অরীয় প্রতিসম, এবং বাংলাদেশে প্রাপ্ত যে হাইড্রাটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে বর্ণহীন। হাইড্রাকে বাহ্যিকভাবে আমরা 3টে অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে হাইপোস্টোম, দেহকাণ্ড ও পাদচাকতি। হাইপোস্টোমের মধ্যে থাকে মুখছিদ্র, এটি হচ্ছে এখান থেকে হচ্ছে তার দেহকাণ্ড, আর সবশেষে পাদচাকতি। দেহকাণ্ডের মধ্যে কি থাকে? কর্ষিকা, তার জননাঙ্গ এবং মুকুল। কর্ষিকার থেকে আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে কর্ষিকাতে কিছু নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, যার মধ্যে নেমাটোসিস্ট থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাইড্রায় মুকুল তৈরি হয়। মুকুল কখন তৈরি হয়? মুকুল তৈরি হয় গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকে, তাই হাইড্রা নিজ থেকেই মুকুল তৈরির মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি করতে পারে। জননাঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুক্রাশয় দেহকাণ্ডে উপরের দিকে সৃষ্টি হয় এবং ডিম্বাশয় দেহকাণ্ডে নিচের দিকে সৃষ্টি হয়। শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্টি হওয়ার মানে হচ্ছে তাতে এখন যৌন জনন হবে। যৌন জনন কখন হবে? হেমন্ত ও শীতকালে। হেমন্ত ও শীতকালে যখন পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকে না, তখন হাইড্রার তার বিপরীত লিঙ্গের সাহায্যের দরকার হয়, তখন যৌন জনন হয়। তাহলে আমরা জানলাম যে গ্রীষ্মকালে অযৌন জননের মাধ্যমে, যেমন মুকুল সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার হয়, আর হেমন্ত ও শীতকালে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার হয়।
পাদচাকতি থেকে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পাদচাকতি বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। তার মানে পাদচাকতি থেকে বুদবুদ সৃষ্টি হয়, যা হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। এরপর আমরা জানবো হাইড্রার অন্তর্গঠন। হাইড্রা একটি দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। তার মানে হচ্ছে ভ্রূণ অবস্থায় হাইড্রার দেহপ্রাচীরের কোষগুলোকে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে ভাগ করা যেত। এই এক্টোডার্ম পরবর্তীতে পরিবর্তিত হয়ে এপিডার্মিসে পরিণত হয় এবং এন্ডোডার্ম গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। এছাড়াও এক্টোডার্ম ও এন্ডোডার্ম মানে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি অকোষীয় ও জেলির মতো স্তর থাকে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তার মাঝখানে হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া। আমরা দেখতে পাচ্ছি এপিডার্মিসে অনেকগুলো কোষ দেখা যাচ্ছে, গ্যাস্ট্রোডার্মিসে অনেকগুলো কোষ দেখা যাচ্ছে, কিন্তু মেসোগ্লিয়াতে কোনো কোষ নেই। এটি হচ্ছে জেলির মতো অকোষীয় একটি স্তর। এপিডার্মিস থেকে আমাদের যা মনে রাখতে হবে যে এপিডার্মিসে থাকে 7টি কোষ, মানে 7 ধরনের কোষ, আর এন্ডোডার্মিসের কোষ হচ্ছে 5 ধরনের। এরপর আমরা এপিডার্মিসের কোষসমূহ সম্পর্কে জানব। আমরা ছোট্ট একটি নেমোনিক দিয়ে খুব সহজেই এপিডার্মিসের কোষগুলো মনে রাখতে পারি। এই নেমোনিকটি হচ্ছে এই গ্রামে জনি সায়েন্স পড়ে। এ দিয়ে আমরা মনে রাখতে পারি যে এপিডার্মিসের কোষসমূহ, রস্বই দিয়ে বা ই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রামে দিয়ে হচ্ছে গ্রন্থি কোষ, জ দিয়ে হচ্ছে জনন কোষ, নি দিয়ে হচ্ছে নিডোসাইট কোষ। সায়েন্স দিয়ে আমরা দুটো মনে রাখবো, একটি হচ্ছে স্নায়ু কোষ আর একটি হচ্ছে সংবেদী কোষ, আর পরের প দিয়ে আমরা মনে রাখবো পেশী আবরণী কোষ। আচ্ছা, এখন এপিডার্মিসের কোষসমূহ সম্পর্কে আমরা খুব অল্প পরিমাণে জানবো, যতটুকু আমাদের পরীক্ষায় দরকার আছে। পেশী আবরণী কোষ। আমি যদি পেশী আবরণী কোষ থেকে শুরু করি, নাম দেখে আমরা বুঝতে পারছি এটি পেশী ও আবরণী হিসেবে কাজ করবে। পেশী, কোনো টিস্যু যখন কোনো কোষ যখন পেশী হিসেবে কাজ করবে, তখন তার অবশ্যই সংকোচন প্রসারণ ক্ষমতা থাকবে। সংকোচন প্রসারণ ক্ষমতা থাকতে হলে তার মধ্যে সংকোচন প্রসারণশীল তন্তু বা প্রোটিন থাকতে হবে। এই সংকোচন প্রসারণশীল প্রোটিন বা তন্তুর নাম হচ্ছে মায়োনিন। এই মায়োনিন তন্তুর জন্য পেশী আবরণী কোষ সংকুচিত প্রসারিত হতে পারে। এরপর আমরা জানি ইন্টারস্টিশিয়াল কোষের কাজ সম্পর্কে। ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার খুবই ইম্পর্টেন্ট একটা কোষ, যা হাইড্রাকে ইউনিক চরিত্র দেয়। আমরা হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে একটু জানবো। হাইড্রা হচ্ছে এমন একটি প্রাণী যাকে যেভাবেই কেটে ফেলা হোক না কেন, সে তার কাটা অংশ থেকে আবার পুরো একটি নতুন হাইড্রাতে পরিণত হতে পারে। এই যে পুনরুৎপত্তির ক্ষমতা, সেটা হাইড্রার শুধুমাত্র ইন্টারস্টিশিয়াল কোষের জন্যই সম্ভব হয়। এখন এই ইন্টারস্টিশিয়াল কোষ তার মানে হাইড্রার যে কোনো ধরনের ক্ষয়পূরণে সাহায্য করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়। গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে। গ্রন্থি কোষ খাদ্য গলাধাকরণে সাহায্য করে। এরপর আমরা দেখতে পাচ্ছি জনন কোষ। জনন কোষ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। হাইড্রার খুব ইম্পর্টেন্ট একটা কোষ হচ্ছে নিডোসাইট। নিডোসাইটের গঠন সম্পর্কে আমরা একটু পরেই জানবো। আমাদের মনে রাখতে হবে পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় নিডোপ্লাস্ট। এখন আমরা একটা নিডোসাইট সম্পর্কে খুব ডিটেইল জানব। ছবিতে আমরা একটা নিডোসাইট দেখতে পাচ্ছি, যার ভেতরে সূত্রক পেঁচানো অবস্থায় আছে, আর এই ছবিতে আমরা সূত্রকটা নিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাচ্ছি। নিডোসাইট সম্পর্কে আমরা প্রথমে যেটা জানবো যে এর আবরণ দুইটি, তার মানে এটি দ্বিস্তরী আবরণে আবৃত। এরপর নিডোসাইটের ভেতরে আমরা যে থলির মতো অংশ দেখতে পাচ্ছি সেটাকে বলে নেমাটোসিস্ট।
তার মানে পুরোটা হচ্ছে নিডোসাইট আর ভেতরের থলির মতো অংশটা হচ্ছে তার নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের মধ্যে কি থাকে? নেমাটোসিস্টের মধ্যে একটি বিষাক্ত তরল পদার্থ থাকে যার গঠন হচ্ছে প্রোটিন ও ফেনলের মিশ্রণে তৈরি, এবং এর নাম হচ্ছে হিপনোটক্সিন। তার মানে নেমাটোসিস্টের মধ্যে প্রোটিন ও ফেনলে তৈরি একটি বিষাক্ত পদার্থ আছে যার নাম হচ্ছে হিপনোটক্সিন। এরপর আমরা দেখতে পাচ্ছি এই থলির মতো অংশটাকে কভার করে আছে একটি ঢাকনার মতো অংশ যেটাকে বলা হয় অপারকুলাম। এই নেমাটোসিস্টের মধ্যে পেঁচানো অবস্থায় সূত্রক অবস্থান করে। অপারকুলাম যখন খুলে যায় তখন এই সূত্রকটি বাইরে বের হয়ে আসে। এর গোড়ার অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় বাট। এই বাটের মধ্যে মনে রাখতে হবে 3টি বড় বড় কাঁটা থাকে যেগুলোকে বার্ব বলা হয়, আর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে যেগুলোকে বলা হয় বারবিউল। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কাঁটার মতো অংশ যেটাকে বলা হয় নিডোসিল। নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো কাজ করে যা অপারকুলাম খুলে গিয়ে সূত্রক নিক্ষেপ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমরা এখানে কিছু পেশি সূত্র দেখতে পাচ্ছি। নিডোসাইটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে ল্যাসো নামক একটি পেঁচানো সুতা অবস্থান করে। তাহলে আমরা নিডোসাইটের গঠন সম্পর্কে মোটামুটি জানলাম। আমরা এখন নেমাটোসিস্টের প্রকারভেদ সম্পর্কে জানব। 1965 সাল পর্যন্ত বিজ্ঞানী বার্নার প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেন। এর মধ্যে প্রধান 4 ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে এখন আমরা জানব। আমাদের খুব ভালোভাবে নেমাটোসিস্ট গুলোর নামগুলো খুব ভালোভাবে জানতে হবে। যেমন এটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এরপরে আমরা পাচ্ছি ভলভেন্ট, এরপরে পাচ্ছি স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, এরপরে হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। প্রশ্ন হতে পারে যে এদের মধ্যে কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, কোনটিতে কাটা, কোনটি কাটাবিহীন, কোনটার শীর্ষ কেমন, এগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে কোনটি বৃহত্তম। আমরা 1 নম্বরে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে বৃহত্তম নেমাটোসিস্ট। এরপর আমরা 4 নম্বর ঘ নাম্বার ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এরপর তাহলে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম অ্যান্সার পেয়ে গেছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে স্টিনোটিল বা পেনিট্রেন্টে কাটা আছে এবং স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টে কাটা আছে, কিন্তু ভলভেন্ট আর স্টেরিওলিন গ্লুটিনেন্টে কাটা নেই। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম যে কোনগুলো কাটাবিহীন এবং কোনগুলো কাটাযুক্ত। এরপর আমাদের শীর্ষ সম্পর্কে জানতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্টিনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে উন্মুক্ত শীর্ষযুক্ত, এরপর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট আমাদের উন্মুক্ত শীর্ষযুক্ত, স্টেরিওলিন গ্লুটিনেন্ট উন্মুক্ত শীর্ষযুক্ত, শুধু ভলভেন্টই আমাদের বদ্ধ শীর্ষযুক্ত। তাহলে ছবিটি যদি আমরা মনে রাখি আসলে আমরা অনেক ইনফরমেশন মাথায় রাখতে পারবো। তাই ছবি মনে রাখা ইনফরমেশন মনে রাখার জন্য খুবই সহজ পদ্ধতি। এরপর আমাদের জানতে হবে যে নেমাটোসিস্টের সূত্রক কিভাবে নিক্ষিপ্ত হয়। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল আসলে একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। যখনই কোনো শিকার বস্তু হাইড্রার কাছাকাছি, হাইড্রার কর্ষিকার নিকটবর্তী হয়, তখন শিকার বস্তুর দেহের রাসায়নিক পদার্থের প্রভাবের জন্য হাইড্রার যে নেমাটোসিস্ট থাকে তার প্রাচীরে পানি ভেদ্যতা বেড়ে যায়। তার ফলে পানি খুব দ্রুত এই নেমাটোসিস্টের থলির ভেতরে প্রবেশ করতে থাকে, ফলে ভেতরে চাপ বাড়তে থাকে। এই চাপ বাড়তে থাকলে যখনই শিকার প্রাণীটি হাইড্রার নিডোসিলকে স্পর্শ করে তখনই এখানে যে অপারকুলাম থাকে সেই ঢাকনাটি খুলে যায়। অপারকুলাম খুলে যাওয়ার কারণে খুব দ্রুত হাইড্রার সূত্রকটি বাইরে নিক্ষিপ্ত হয়। এখন আমরা অন্তত্বকের কোষসমূহ সম্পর্কে একটু জানব। অন্তত্বকের কোষসমূহের নিউমোনিক হচ্ছে জনিনে। তার মানে হচ্ছে আমরা এপিডার্মিসের কোষসমূহ মনে রাখার জন্য যে নিউমোনিকটি ব্যবহার করেছিলাম তার মধ্য থেকে কেবলমাত্র এই জনি নেই। জনি মানে হচ্ছে তাতে জনন কোষ নেই,
এবং তাতে নিডোসাইট কোষ নেই। তার মানে এপিডার্মিসের 7 ধরনের কোষ থেকে শুধুমাত্র 2 ধরনের কোষ অন্তত্বকের কোষসমূহে নেই। তার মানে অন্তত্বকে 5 ধরনের কোষ রয়েছে। অন্তত্বক ও বহিত্বকের কোষসমূহের মধ্যে আমরা যদি একটু পার্থক্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে বহিত্বকে কোষসমূহের সংখ্যা 7টি, মানে হচ্ছে 7 ধরনের। অন্তত্বকে 5 ধরনের কোষ আমরা পাই। বহিত্বকে যে পেশী আবরণী কোষ রয়েছে তাতে অপর কোনো নাম নেই, কিন্তু অন্তত্বকের পেশী আবরণী কোষের অপর নাম হচ্ছে পুষ্টিকোষ। তার মানে এরা পুষ্টির সাথে রিলেটেড। এরপর হচ্ছে গ্রন্থিকোষ। বহিত্বকের গ্রন্থি আবরণী কোষে কোনো প্রকার ভেদ নেই, কিন্তু অন্তত্বকের গ্রন্থিকোষের ক্ষেত্রে আমরা 2 ধরনের কোষ দেখতে পাই। একটি হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, আরেকটি হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। এরপর হচ্ছে জনি, তার মানে হচ্ছে জনন কোষ আর নিডোসাইট কোষ। বহিত্বকের ক্ষেত্রে জনন কোষ ও নিডোসাইট কোষ আছে, কিন্তু অন্তত্বকের ক্ষেত্রে জনন কোষ ও নিডোসাইট কোষ নেই। এরপর আমরা মেসোগ্লিয়া সম্পর্কে একটু জানব। মেসোগ্লিয়া শব্দটিতে আমরা দেখতে পাই লাস্টে গ্লিয়া একটি অংশ রয়েছে। এই গ্লিয়া আমরা মনে রাখতে পারি, গ্লিয়া থেকে মনে রাখতে পারি গ্লু। গ্লু মানে হচ্ছে আঠা। তার মানে মেসোগ্লিয়া হচ্ছে একটি জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং অকোষীয় স্তর। তার মানে জেলির মতো আঠালো। গ্লু আঠা যেহেতু জেলির মতো আঠালো, আঠাটা স্থিতিস্থাপক এবং তা পাতলা, বর্ণহীন, আঠা বর্ণহীন হয়, তা থেকে আমরা মনে রাখতে পারি। আর এটি একটি অকোষীয় স্তর। মেসোগ্লিয়া কাজ হচ্ছে 3টি। এটি ভিত্তি ঝিল্লি রূপে কাজ করে, সংযুক্তি তল হিসেবে কাজ করে এবং হাইড্রাকে সংকোচন প্রসারণে সাহায্য করে। আমরা এখন হাইড্রার খাদ্য সম্পর্কে জানব। হাইড্রার খাদ্যকে আমরা সি এবং ডি এই দুটি অক্ষর দিয়ে মনে রাখবো। সি দিয়ে হচ্ছে সাইক্লোপস এবং ডি দিয়ে হচ্ছে ড্যাফনিয়া। তার মানে হাইড্রার খাদ্য হচ্ছে সাইক্লোপস ও ডেফনিয়া নামক ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালীকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক নাম শুনে আমরা বুঝতে পারছি কোষের বাইরে এই ধরনের পরিপাক সম্পন্ন হবে। যখনই কোনো খাদ্য হাইড্রার দেহ গহ্বরের মধ্যে, দ্যাট মিনস গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের মধ্যে এন্ট্রি নেয়, তখন হাইড্রার মুখছিদ্রটি বন্ধ হয়ে যায় এবং হাইড্রার অন্তত্বকের কোষসমূহ বড় বড় হয়ে ওঠে এবং তারা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে। এনজাইমের প্রভাবে কি হয়? শিকার প্রাণীটি মরে যায়। এরপর শিকার প্রাণীটি মরে যাওয়ার পরে দেহ প্রাচীরে প্রবল সংকোচন প্রসারণ হয়। সংকোচন প্রসারণ হওয়ার ফলে খাদ্য বস্তুটি ছোট ছোট কণায় বিভক্ত হয়। ছোট ছোট কণায় বিভক্ত হওয়ার পরে হাইড্রার অন্তত্বকের ফ্লাজেলীয় কোষসমূহ এনজাইমের সাথে খাদ্যবস্তুটিকে ভালোভাবে মিশ্রিত করে নিতে সাহায্য করে। বহিঃকোষীয় পরিপাক থেকে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে যে বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিন ধরনের খাদ্যের পরিপাক হয়। এখানে লিপিড ও শর্করা জাতীয় খাদ্যের কোনো ধরনের পরিবর্তন হয় না। এখন প্রোটিন খাদ্য পরিপাকের জন্য যে এনজাইমটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে পেপসিন। সো আমাদের পেপসিনটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিন খাদ্যের পরিপাক হয়, এখানে লিপিড ও শর্করা খাদ্যের কোনো পরিপাক হয় না। আর প্রোটিন পরিপাকের জন্য পেপসিন নামক এনজাইম ঘটিত হয়। এরপর আমরা চলে আসি অন্তঃকোষীয় পরিপাকে। আমি যদি একটু অন্তত্বকের কোষসমূহ এবং তার দেহ গহ্বরটি এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি ধরে নিলাম এগুলো হচ্ছে অন্তত্বকের কোষ। এটি হচ্ছে এক পাশের অন্তত্বকের কোষ, এটি হচ্ছে অপর পাশের অন্তত্বকের কোষ। তাহলে এই মাঝখানের জায়গাটি এখন আমাদের হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যেখানে খাদ্য পরিপাক হবে। বহিঃকোষীয় পরিপাকের পর খাদ্য যখন এখানে অবস্থান করছে ছোট ছোট কণায় বিভক্ত হয়ে, তখন বহিঃকোষীয় পরিপাক শেষ হওয়ার পর অন্তঃকোষীয় পরিপাক শুরু হয়। অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে দেখা যায় কি অন্তত্বকের
যে ক্ষণপদীয় কোষসমূহ আছে, আমি যদি এখানে আলাদা করে দেখানোর চেষ্টা করি, তারা বিভিন্ন ক্ষণপদ বের করে এবং এটি যদি খাদ্যবস্তু হয়, ক্ষণপদ বের করার মাধ্যমে এরা খাদ্যবস্তুটাকে একসময় গলাধঃকরণ করে, তখন খাদ্যবস্তুটি কোষের ভেতরে ঢুকে যায়। ক্ষারীয় রসক্ষরণের মাধ্যমে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হয়। ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হওয়ার পরে আমাদের বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়, যেমন এর আগে বহিঃকোষীয় পরিপাকে প্রোটিন পেপসিন দ্বারা পরিপাক হয়ে পলিপেপটাইডে পরিণত হয়। এই পলিপেপটাইড অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত ট্রিপসিনের প্রভাবে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। লিপিড লাইপেজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিডোগ্লিসারলে পরিণত হয় এবং শর্করা অ্যামাইলেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে বহিঃকোষীয় পরিপাকে প্রোটিন পরিপাকের জন্য পেপসিন ঘটিত হয় এবং অন্তঃকোষীয় পরিপাকে পলিপেপটাইড পরিপাকের জন্য ট্রিপসিন ঘটিত হয়। এখন আমরা হাইড্রার চলন সম্পর্কে জানব। হাইড্রার চলন থেকে যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে নিচের কোনটি হাইড্রার চলন পদ্ধতি নয়। তার প্রথম চলন পদ্ধতি হচ্ছে লুপিং বা হামাগুড়ি। ল দিয়ে আমাদের মনে রাখতে হবে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা লুপিং বা হামাগুড়ি পদ্ধতিতে চলে। তার দ্বিতীয় চলন পদ্ধতি হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। এই সমারসল্টিং এর দন্ত স থেকে আমরা মনে রাখবো যে এটি তার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। তাহলে লুপিং ছিল লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য তার চলন প্রক্রিয়া এবং সমারসল্টিং হলো তার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। এছাড়াও রয়েছে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, ভাসা, সাঁতার, হেঁচড়ানো, নতমুখী চলন, ক্রমসংকোচন এবং দেহের সংকোচন প্রসারণ। হেঁচড়ানো থেকে আমাদের মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ায় হাইড্রা আরোহণ ও অবরোহণ সম্পন্ন করে। তার মানে হেঁচড়ানোর মাধ্যমে হাইড্রা আরোহণ ও অবরোহণ সম্পন্ন করে। এখান থেকে ডিটেইল পড়ার দরকার নেই, কারণ হচ্ছে ডিটেইল অ্যাডমিশন পরীক্ষায় ডিটেইল থেকে কোনো কোশ্চেন হয় না জেনারেলি। অ্যাডমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বায়োলজি হোক, সেটা ফিজিক্স কেমিস্ট্রি যাই হোক, আমরা সব টপিক থেকে কোনো হেডিং বাদ দিব না, কারণ হেডিং থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি আসলে অনেক বেশি। টিচারদের জন্য কোয়েশ্চেন করাটা খুব ইজি হয় আর স্টুডেন্টদেরকে খুব ইজিলি কনফিউজ করা যায়। এই জন্য আমরা যেখানে হেডিং পাই কোনো হেডিং যেন আমাদের বাদ না যায়। আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে হাইড্রার জনন। হাইড্রার জনন হচ্ছে দুইভাবে হাইড্রা জনন করতে পারে, একটি হচ্ছে অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জনন হচ্ছে হাইড্রার মেইন চলন প্রক্রিয়া। এটি দুই রকম, একটি হচ্ছে মুকুলোদ্গম আর একটি হচ্ছে বিভাজন। মুকুলোদ্গম হলো হাইড্রার প্রধান জনন প্রক্রিয়া এবং এই মুকুলোদ্গম হয়, আমি আগেই বলেছিলাম, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকে। তার মানে মুকুলোদ্গম প্রক্রিয়ায় হাইড্রা তার বিপরীত সঙ্গীর সাহায্য ছাড়াই নিজেই বংশবিস্তার করতে পারে এবং এটি হয় গ্রীষ্মকালে। তার আরেকটি অযৌন প্রক্রিয়ার আরেকটি মাধ্যম হচ্ছে বিভাজন। এখন হাইড্রার অযৌন প্রক্রিয়া বিভাজন সম্পর্কে জানব। এই বিভাজন প্রক্রিয়াটি দৈবাত সংঘটিত হয়। এই বিভাজন প্রক্রিয়াটি আবিষ্কার করেন 1744 সালে বিজ্ঞানী ট্রেমলে। 1744 সালে বিজ্ঞানী ট্রেমলে বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করেন, যার মাধ্যমে আমরা হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার ব্যাখ্যা দিতে পারি। আমরা যদি চিন্তা করি যে এটি একটি হাইড্রা, এই হাইড্রার দেহ
দুঃখিত, আমরা যদি এদিকে একটি হাইড্রা চিন্তা করি এবং তার দেহকে যদি অনুদৈর্ঘ্যভাবে আমরা ডিভাইড করি, তাহলে তার প্রতিটা অংশ থেকে আরেকটি নতুন অংশ সৃষ্টি হবে। তার মানে হাইড্রাকে মেরে ফেলে বা কেটে ফেলে তার মৃত্যু ঘটানো সম্ভব না। এরপর এটি গেল তার অনুদৈর্ঘ্য বিভাজন। এরপর যদি আমরা তার অনুপ্রস্থ বিভাজন নিয়ে চিন্তা করি, অর্থাৎ একটি হাইড্রার দেহকে যদি আমরা মাঝখানে ভাগ করি, তাহলে তার প্রতিটি কাটা অংশ থেকে আরেকটি নতুন অংশের সৃষ্টি হবে। তার মানে হাইড্রাকে অনুপ্রস্থভাবে বিভাজিত করেও তার মৃত্যু নিশ্চিত করা সম্ভব নয়। আমরা এখন হাইড্রার যৌন জনন সম্পর্কে জানব। হাইড্রার প্রধান জনন প্রক্রিয়া হচ্ছে অযৌন প্রক্রিয়া। তবে শরৎকালে যখন পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকে না, তখন যৌন প্রক্রিয়ায় হাইড্রা বংশবিস্তার করে। যৌন প্রক্রিয়ায় বংশবিস্তারের জন্য শুক্রাণু ও ডিম্বাণু দুটিই প্রয়োজন। পুরুষ হাইড্রা শুক্রাণু পানিতে ছেড়ে দেওয়ার যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে শুক্রাণুটি নষ্ট হয়ে যায়। আর ডিম্বাণুটি যদি অল্প কিছু দিনের মধ্যে নিষিক্ত করতে না পারে, তাহলে ডিম্বাণুটিও নষ্ট হয়ে যায় 24 থেকে 48 ঘন্টা। এরপর হচ্ছে নিষিক্ত হওয়ার পরে জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার পর হাইড্রার পরিস্ফুটনের ধাপ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তার পরিস্ফুটনের প্রথম ধাপ হচ্ছে মরলা। মরলা হচ্ছে জাইগোটে বারংবার ক্রমান্বয়ে কোষ বিভাজনের ফলে তা একটি কোষ পিণ্ডে পরিণত হয়, যাকে বলা হয় মরলা। মরলার পরের ধাপ হচ্ছে ব্লাস্টুলা। জাইগোটের কোষসমূহ যদি একটি স্তরে বিন্যস্ত হয়, জাইগোটের কোষসমূহ দেখা যায় কি একটি স্তরে বিন্যস্ত হয় এবং তার ভেতরে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয়। তখন এই বাইরের লেয়ারে যে কোষসমূহ থাকে, বাইরের অংশের কোষসমূহকে বলে ব্লাস্টোমিয়ার এবং ভেতরের ফাঁকা জায়গাকে বলে ব্লাস্টোসিল। এর পরের ধাপ হচ্ছে গ্যাস্ট্রুলা। ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন পদ্ধতিতে 2 স্তর বিশিষ্ট অংশে পরিণত হয়। এক্টোডার্ম, এন্ডোডার্ম ও আদি সিলেন্টেরন নিয়ে এটি তৈরি। গ্যাস্ট্রুলা স্তরে হাইড্রা কাইটিন যুক্ত সিস্ট দিয়ে আবৃত থাকে এবং এই সিস্টবদ্ধ অবস্থায় ভ্রূণটি মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে জলাশয়ের তলদেশে গিয়ে অবস্থান করে। এর সবশেষ ধাপ হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা বসন্তের শুরুতে, তাহলে হাইড্রুলা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে হাইড্রুলা বসন্তের শুরুতে হাইড্রুলার সিস্টের মধ্যে প্রথমে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং এর দেহের বিভিন্ন অংশ তৈরি হতে থাকে এবং একসময় সিস্টটি বিদীর্ণ হয়ে হাইড্রুলা বা হাইড্রা বের হয়ে আসে। এখন আমরা জানবো মিথজীবিতা, হাইড্রার মিথজীবিতা সম্পর্কে। মিথজীবিতা জিনিসটা আসলে কি? যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সহাবস্থান করার ফলে একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয়, তখন তাকে বলে মিথজীবিতা। মিথজীবিতা আমরা কাদের মধ্যে দেখতে পাই? হাইড্রা ভিরিডিসিমা এবং জুওক্লোরেলা নামক শৈবালের মধ্যে। এখন আমরা জানবো যে শৈবাল কিভাবে উপকৃত হয় এবং হাইড্রা কিভাবে উপকৃত হয়। শৈবাল কিভাবে উপকৃত হয়? শৈবাল আশ্রয় পায়। হাইড্রার অন্তত্বকের পেশিয়াবর্ণী কোষের মধ্যে শৈবাল অবস্থান করে। এরপর হচ্ছে হাইড্রার শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, শৈবাল সালোক সংশ্লেষণের জন্য সেই কার্বন ডাই অক্সাইডটি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এছাড়াও হাইড্রা বিপাকীয় কাজের মাধ্যমে যেসব নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ উৎপন্ন করে, হাইড্রা তা আমিষ সংশ্লেষণের জন্য ব্যবহার করে। এরপর আমরা জানবো হাইড্রা কিভাবে উপকৃত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য তৈরি করে, হাইড্রা তা থেকে কিছু অংশ গ্রহণ করে। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণকালে শৈবাল উপজাত হিসেবে যে অক্সিজেন নির্গত করে, হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। এছাড়া হাইড্রা শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তা শৈবাল গ্রহণ করে হাইড্রাকে ঝামেলামুক্ত করে। এছাড়াও হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ আমরা একটু আগেই জেনেছি যে শৈবাল তা ব্যবহার করে, এর ফলে হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। এখন এখানে বিগত বছরের কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই বিগত বছরের প্রত্যেকটা
প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত বছরের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো দেখবে। এই বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখলে যেটা হবে, তোমরা পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া পাবে। এর ফলে তোমাদের কনফিডেন্স লেভেলটা আসলে অনেক বেড়ে যাবে। তো তোমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো দেখবে, আর বেশি বেশি করে পড়াশোনা করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে। আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ।